জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। 12 বছর পর সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত কাজ নতুন মোড় নিল। দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আদেশে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এর আগে রোববার সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। আলোচিত এ হত্যাকাণ্ডের প্রায় 12 বছরে 113 বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। বিচার বিভাগের আমূল পরিবর্তনের দাবি জানান তিনি। শফিক রেহমানের আইনজীবী বলেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। 2011 সালে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে 2015 সালে পল্টন মডেল থানায় মামলা করা হয়। 2018 সালে শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় জয় সহ 12 জন আদালতে সাক্ষ্য দেন। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটেছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি। হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলেপেলে, যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের গঠিত প্রতিটি সংস্কার কমিশনে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানী শেরেবাংলা নগরে ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। একই সাথে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সফলভাবে সংস্কারগুলো সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিদেশে বসে পতিত স্বৈরাচার দেশে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে গণ আন্দোলনের আকাঙ্ক্ষা উচ্ছ্বাসের মুখে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে বলে মন্তব্য করেন তিনি। গণবিপ্লবের পর দেশকে ঘিরে নতুন যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি বাস্তবায়নের জন্য সব ধর্ম, দল, মত, শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে
1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলে। চট্টগ্রাম বন্দরে 3 ঘন্টাতেও বাংলার জ্যোতি জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ও বন্দরের টাগবোট। নিখোঁজ আছেন 6 জন। সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শিউলি, বাংলার জ্যোতি কি ধরনের জাহাজ? আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা? নিখোঁজদের পরিচয় সম্পর্কে জানাবেন। সাবিত, আগুন ইতিমধ্যে নিভে গেছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং বন্দরের টাগবোট সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভেছে। তবে জাহাজের একজন ডেক ক্যাডেট সৌরভ এবং 2 জন মেরিন ওয়ার্কশপের কর্মচারী তারা নিখোঁজ আছে এবং একজনের মরদেহ আমরা দেখেছি ছবিতে, যে জাহাজের ডেকের মধ্যে তার মরদেহ ঝুলছে এমন একটি ছবিও কিছুক্ষণ আগে একজন ফটোগ্রাফার ক্যামেরায় বা তার ধারণ করা ছবিতে দেখতে পেয়েছি। তো 3 জনই আসলে মারা গেছেন বলে তারা ধারণা করছেন এবং জাহাজের যে সেকেন্ড অফিসার মহিউদ্দিন তিনি জানিয়েছেন যে আনুমানিক 11টা নাগাদ মেরিন ওয়ার্কশপ থেকে 2 জন লোক এসেছিলেন এবং তাদের জাহাজের যে ফ্রন্ট সাইড, যেটা ফোর ক্যাসেল বলা হয়, সেখানে তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, মেশিনারি যেসব থাকে এবং সেটি রক্ষণাবেক্ষণ বা জাহাজের কিছু মেরামত কাজের জন্য ওয়ার্কশপ থেকে 2 জন লোক এসেছিলেন এবং স্টোরের চাবি নিয়ে সৌরভ যখন সেই দরজা খুলল স্টোরের, তখনই সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এক্ষেত্রে আসলে সেই স্টোর রুমে কি ছিল, গ্যাস জাতীয় কিছু থাকতে পারে বা ইলেকট্রিক শকের কারণেই জাহাজে আগুন ধরেছে বলে তারা ধারণা করছেন এবং মুহূর্তে কিন্তু প্রচণ্ড বিস্ফোরণে তারা ছিন্নভিন্ন হয়ে যায় এবং 3 জনের এখনও মরদেহ তারা নিখোঁজ এবং পাওয়া যায়নি। তো এক্ষেত্রে আসলে কি কারণে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেটি পরে জানা যাবে। তো এই মুহূর্তে জাহাজটি এখানে নোঙর করেছে এবং জাহাজটি একটি লাইটারের জাহাজ। সাধারণত বহির্নোঙরে পদ্মা, মেঘনা, যমুনা, বিপিসির যে আমাদের 3টি তেল কোম্পানি আছে তাদের রাষ্ট্রায়ত্ত, তাদের বহির্নোঙরে বা কুতুবদিয়ার যে সেখানে বড় মাদার ভেসেলে করে যেসব জ্বালানি তেল আসে সেগুলো এই লাইটার জাহাজগুলোর মধ্যে খালাস করা হয় এবং এই জাহাজটি অনেক পুরনো। 1987 সালে ডেনমার্ক থেকে এটি কেনা হয় এবং এই জাহাজের ড্রাফট প্রায় 7.9 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 131 মিটার এবং জাহাজটি কিন্তু দীর্ঘ বছর ধরে এই যে তেল খালাসের কাজ করে আসছিল এবং এই জাহাজটি তেল খালাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই জাহাজে প্রায় 43 জন নাবিক সহ ক্রু সহ সর্বোচ্চ 43 জন ছিলেন। এর মধ্যে 3 জন এখন পর্যন্ত নিখোঁজ। তো এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। রোববার থেকে বৃষ্টি না হওয়ায় রংপুরে কমতে শুরু করেছে তিস্তার পানি। গেল 2 দিন বিপদসীমার উপরে থাকলেও আজ রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা বইছে বিপদসীমার নিচে। এমন অবস্থায় ভারত থেকে উজানের ঢল না আসলে আপাতত উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে ঘরবাড়ি থেকে এখনও নামেনি পানি, তাই এ অঞ্চলে মানুষের দুর্ভোগ এখনও কমেনি। কবলিতদের ত্রাণ সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাও। এদিকে পানি কমে যাওয়ায় বাড়িতে ফিরতে শুরু করেছেন লালমনিরহাট ও রংপুরের দুর্গত এলাকার মানুষ, কিন্তু পানি নামতে থাকায় বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। গেল সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে উত্তরের 5 জেলায় বন্যার শঙ্কা তৈরি হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত 1 লাখ মানুষ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে ভারত নিজেদের গণতন্ত্রের বিপক্ষের শক্তি হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন, সীমান্ত যাদের হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমান্তের মধ্যে থাকে, কিন্তু তারপরও কোনো রকম সতর্কতা ছাড়াই তাদের নির্বিচারে হত্যা করা হয়। সীমান্তের সকল হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, বন্ধু রাষ্ট্রের
নামে এমন বর্বরতা করছে ভারত। তিনি আরও বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে থাকবে নাকি সীমাহীন লুটপাট, নির্বিচারে মানুষ হত্যা, গণতন্ত্র হত্যাকারী হাসিনার পক্ষে অবস্থান নেবে। এছাড়াও দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশের মানুষ হত্যাকারী এবং ফ্যাসিস্টের কাছে কখনো মাথা নত করেনি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের সীমান্ত থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কয়দিন আগেও বলেছে শেখ হাসিনার সরকারের সময় মর্যাদা নাকি একেবারে সূর্য আকাশের উপরে উঠে গেছে, মানে এতটাই আন্তরিক। কিন্তু এবার লক্ষ্য করলাম জাতিসংঘে একটি মাত্র দেশ যাদের আমাদের বন্ধু হিসাবে তারা দাবি করে, আমরাও দাবি করি, তারা পালিয়ে এসেছে, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নাই। তার মানে তিনি গণতন্ত্রের সঙ্গে বসেন, তিনি মানবতার সঙ্গে বসেন নাই। বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডাক্তার সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় বরিশাল জেলা ও দায়রা জজ সহ অন্যান্য বিচারকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রেস ক্লাবের সামনে ২ দফা দাবি নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য, শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তি এবং গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতি পরিহারের দাবি করেন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১ অক্টোবর থেকে পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সকল ধরনের যোগাযোগ আর তথ্য সরবরাহ থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানান তারা। দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটো ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 3 জন। এ ঘটনায় ট্রাকের চালক সিদ্দিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল 7টায় উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ রাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলেন আব্দুল গফফার ও আনোয়ার হোসেন। পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর অবস্থায় অপর 3 জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাজা ও লেবাননের পর এবার ইয়েমেনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হামলায় ইয়েমেনের 3 প্রকৌশলী সহ মারা গেছেন 4 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদিকে লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম সহ সৈন্যের সংখ্যা বাড়িয়েছে, স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা। গত একদিনে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ গেছে শতাধিক মানুষের। 2 সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে হাজারের ওপর। মধ্যপ্রাচ্যের দেশ গাজা, লেবানন ছাড়াও ইয়েমেনের দিকে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলিরা। এদিকে শেষ করছি এখন চারদিক।